নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডও পরিচয়পত্র হিসেবে বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই বিষয়ে আরেক প্রস্তাব শুনানি হবে সর্বোচ্চ আদালতে। বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে আধার কার্ড এবং ভোটার কার্ড ও পরিচয়পত্র হিসেবে বিবেচনা করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। SIR এ কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে রাখা হয়নি আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চে হয় এই সংক্রান্ত মামলার শুনানি। এই দুই নথিকেই বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন বিচারপতিরা, যদিও এই বিষয়ে এখনো দেওয়া হয়নি কোনো নির্দেশ। মঙ্গলবার আবার এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। কেন আধার কার্ড বা ভোটার কার্ড SIR এর বিবেচনার তালিকায় রাখা হলো না, সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত। কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে সেগুলি প্রত্যেকটি কোনো না কোনো ভাবে জাল করা হতে পারে। এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না বলে পর্যবেক্ষণে জানিয়েছে সর্বোচ্চ আদালত। এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামীকাল হয়তো দেখবেন শুধু আধার নয়, 11টি নথি জাল করা যাচ্ছে। সেটা অন্য সমস্যা, কিন্তু আমরা গণহারের নাম বাদ দিচ্ছি। গণহারের নাম তো অন্তর্ভুক্ত করা উচিত। আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। বিহারে ভোটের আগে ভোটার তালিকার এই সংশোধনের প্রয়োজন রয়েছে। জনসংখ্যার পরিবর্তন, নাগরিক অভিবাসনের কারণে এর গুরুত্ব আরো বেড়ে গেছে। গত 20 বছর ধরে বিহারের এই তালিকার নিবিড় সংশোধন হয়নি বলে পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার সম্পূর্ণ শুনানি সম্ভব হয়নি। মঙ্গলবার আবার মামলার শুনানি শীর্ষ আদালতে। बिहार में स्पेशल इंटेंसिव रिवीजन पर सुप्रीम कोर्ट की आज बहुत महत्वपूर्ण सुनवाई होनी थी। आज पूरी सुनवाई नहीं हुई। केवल 10 मिनट के लिए इनिशियल बातचीत हुई। कोर्ट का ऐसा इंप्रेशन था, माननीय जज सूर्यकांत जी ने कहा कि मेरे ख्याल से तो चुनाव आयोग ने मान लिया है कि आधार को स्वीकार करेंगे। तो हमारे पक्ष के वकीलों ने कहा कि नहीं, वास्तव में चुनाव आयोग ने ऐसा नहीं किया है। चुनाव आयोग ने अपने काउंटर एफिडेविट में कहा है कि हमें ये स्वीकार नहीं है। और इसके ऊपर कुछ बातचीत हुई और उसके बाद ये तर्क हुआ कि कौन से डॉक्यूमेंट स्वीकार किए जाएंगे, नहीं किए जाएंगे। कोर्ट ने एक बार दोबारा वही आग्रह दोहराया जो कि उन्होंने पिछली बार कहा था कि भाई आधार को स्वीकार करने में क्या दिक्कत है। फिर यही तर्क दिया गया कि वो सिटीजनशिप का प्रूफ नहीं है। तो जज साहब ने, बागची साहब ने, जस्टिस बागची ने कहा कि अगर वो प्रूफ नहीं है तो आपके वो जो 11 वाले हैं वो कौन से प्रूफ हैं। और मैं अपनी तरफ से जोड़ना चाहता हूं कि अगर राशन कार्ड में हेराफेरी हो सकती है तो भाई जो आवास प्रमाण पत्र जिसके आधार पे चुनाव आयोग देने को तैयार है, वो तो आपने सुना होगा परसों कुत्ते को इशू हो गया है। बिहार में कुत्ते के नाम पर निवास प्रमाण पत्र इशू हो गया। आप चाहें तो मैं आपको प्रति दिखा देता हूं। वो चुनाव आयोग को स्वीकार है और राशन कार्ड स्वीकार नहीं है, आधार कार्ड स्वीकार नहीं है। ये क्या चल रहा है? सुप्रीम कोर्ट ने कहा है कि कल 10:30 बजे वो इसके लिए समय तय करेंगे कि पूरी सुनवाई कब हो। মামলাকারীদের তরফে ভোটার তালিকা চূড়ান্ত করার উপর স্থগিতাদেশের জানানো হয়েছিল আবেদন, কিন্তু ভোটার প্রক্রিয়া এখনই স্থগিত করে দিতে রাজি হয়নি সর্বোচ্চ আদালত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর পূর্ব ভারতের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান শৈবতী ঊনকোটি, যেখানে গড়ে উঠেছে ধর্ম এবং পর্যটনের ঐতিহাসিক ভিত। ঊনকোটিতে পাথরের ওপর খোদাই করা বিশাল আকারের দেবদেবীর মূর্তি একদিকে যেমন আকৃষ্ট করে পর্যটকদের, অপরদিকে বিশেষ বিশেষ সময়ে এখানে ভিড় জমান ভক্তপ্রাণ শ্রদ্ধালুরাও। উত্তর পূর্বাঞ্চলের আঙ্কুর ভাট হিসেবে পরিচিত ত্রিপুরার ঊনকোটি হলো এমন একটি ভাস্কর্যের প্রতীক এবং প্রাচীন শৈব স্থান, যেখানে রয়েছে পাথরে খোদাই করা প্রতিমা এবং দেব দেবীর মূর্তি। ঊনকোটি শব্দের আক্ষরিক অর্থ হলো 1 কোটির থেকে 1 কম। স্থানীয় ককবরক ভাষায় একে বলা হয় সুব্রাই খুং। ঘন বনাঞ্চলে ঘেরা জম্পুই পাহাড়ের একটি অংশে অবস্থিত বিশাল বেস রিলিফ কাঠামো সহ সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে অত্যাশ্চর্য ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি হলো ঊনকোটি।
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় 178 কিলোমিটার দূরে অবস্থিত শৈব তীর্থের এই বিশাল স্থাপনাগুলি কে তৈরি করেছিলেন, কেন তৈরি করা হয়েছিল এবং কখন তৈরি করা হয়েছিল, এই প্রশ্নগুলির সঠিক উত্তর এখনো রয়েছে রহস্যের আড়ালে। তবে এই পাথরের ভিত্তি প্রতিমাগুলি 7ম থেকে 1300 শতাব্দীর মধ্যে তৈরি করা হয়েছিল বলে অনুমান প্রত্নতত্ত্ববিদদের। এমনকি ভাস্কর্যগুলি দুটি ভিন্ন সময়ের বলেও দাবি প্রত্নতত্ত্ববিদদের। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ঊনকোটির আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম, যারা এটিকে মনে করে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে। বিশ্বাস করা হয় যে শৈব তীর্থ ঊনকোটিতে ভ্রমণ এবং পাথরে খোদাই করা দেবতাদের কাছে প্রার্থনা করলে হয় ইচ্ছা পূরণ। বার্ষিক অশুকষ্টমী মেলার সময় ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই স্থানটি। এক্ষেত্রে শ্রাবণ মাসেও এই শৈব তীর্থে ভিড় হয় ধর্মপ্রাণ মানুষের। প্রায় 300-350 মানুষ নিয়ে আমরা এখানে অনুমোদিত আসি এবং আমাদের যে দিদিরা সবাই সাড়া দিয়েছে। আমাদের হিন্দু রাষ্ট্র সংগঠনের বীরাঙ্গনা দিদিরা সবাই এসছে এবং আমাদের প্রায় প্রোগ্রাম শেষের পথে আমরা লাস্টে গিয়ে আমরা উপরে পূজা দিয়েছি, উপরে প্রসাদ খেয়ে আমরা জার্নি পাই। আপনারা কি সবাই কি পায়ে হেঁটে এসেছেন নাকি? না, আমরা ঊনকোটি রাস্তা অবধি আমরা গাড়িতে এসেছি, তারপরে আমরা হেঁটে এসেছি। কোথা থেকে জল পড়েছেন? আমরা মনোনীত থেকে জল এনেছি, ওই জল থেকে আমরা পেয়েছি। ধন্যবাদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঊনকোটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সুরক্ষার জন্য একদিকে যেমন প্রচেষ্টা চালিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অপরদিকে এটি সক্রিয় ভূমিকা পালন করছে রাজ্য সরকারও। প্রাকৃতিক ক্ষয় এবং মানুষের দখল থেকে পাথরে খোদাই করা ভাস্কর্যগুলিকে রক্ষা করার দায়িত্ব রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। এছাড়াও ঊনকোটির ঐতিহাসিক তাৎপর্য এবং শৈল্পিক উত্তরাধিকার সম্পর্কে দর্শনার্থীদের শিক্ষিত করার জন্য সচেতনতামূলক কর্মসূচি এবং নির্দেশিত ট্যুরের আয়োজন করে ASI। অপরদিকে রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নত করার জন্য উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, যার মধ্যে রয়েছে ঊনকোটিতে পর্যটন রাজস্ব বৃদ্ধি এবং পর্যটন কেন্দ্রের কাছাকাছি স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে একটি খেলনা ট্রেন পরিষেবা চালু। এই উদ্যোগের জন্য 70 কোটি টাকা অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার মধ্যে রয়েছে ঊনকোটিতে খেলনা ট্রেন পরিষেবা এবং ইকো ট্যুরিজম কটেজ নির্মাণ। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং শৈল্পিক উত্তরাধিকারের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে শৈব তীর্থ ঊনকোটি, যা আলোকপাত করে প্রাচীন পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিকতার রহস্যময় ক্ষেত্রগুলিতে। এর বিস্ময়কর শিলা এবং খোদাই করা ভাস্কর্য তুলে ধরে ঐশ্বরিক সৌন্দর্য। অপরদিকে ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার ক্ষমতাও রাখে শৈব তীর্থ ঊনকোটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বোর্ডে 33টি প্রকল্প বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আয়োজিত হয় কর্মশালা। একদিনের এই কর্মশালায় পৌরোহিত্য করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় খোয়াই টাউন হলে। উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ। আলোচনায় রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে থাকা 33টি বিভিন্ন প্রকল্প, যেমন সামাজিক ভাতা, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, শিশু কল্যাণ, দিব্যাঙ্গ কল্যাণ, প্রবীণ নাগরিক কল্যাণ, ট্রান্সজেন্ডার কল্যাণ প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচির বিষয়ে আলোচনা হয় বিশদে। এসব প্রকল্প কিভাবে আরো বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং ভবিষ্যতে এই প্রকল্পগুলি আরো কার্যকরভাবে কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে মত বিনিময় হয় বলে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই ধরনের আলোচনা সভা সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নে দপ্তরের ভূমিকা ও কর্মপদ্ধতিকে আরো স্বচ্ছ ও কার্যকর করে তুলবে বলে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে বিভিন্ন যে স্কিম আছে, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, মুখ্যমন্ত্রীর যোজনায় অনেক প্রকল্প আছে, প্রধানমন্ত্রীর যোজনায় অনেক প্রকল্প আছে, শিশুদের থেকে শুরু করে বৃদ্ধ মানুষের জন্য সমস্ত যে প্রকল্প, এটা
সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে ইমপ্লিমেন্ট হয়। এই স্কিমগুলো যদি যারা এই স্কিমকে নিয়ে কাজ করছেন তারা যদি না জানে, জনপ্রতিনিধিরা যারা পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে কাজ করছেন তারা যদি না জানে, হাউ দে উইল মোটিভেট দি পিপল এবং মানুষকে কীভাবে সেই সুযোগ পাইয়ে দেবে, এটাই আজকের অনুষ্ঠানের মূল শীর্ষ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় 2024-25 অর্থ বছরে 15,416 জন মহিলাকে সুবিধা প্রদান করার কথা ছিল, কিন্তু সুবিধা প্রদান করা হয়েছে 19,823 জন সন্তান সম্ভবা মহিলাকে বলে উঠে আসে এদিনের আলোচনা সভায়। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে যে সমস্ত সুবিধাভোগীরা আর্থিক সাহায্য পাননি তাদের মধ্যে থেকে 27,470 জনকে 2024-25 অর্থবর্ষে প্রদান করা হয়েছে আর্থিক সহায়তা। এই যোজনায় 2024-25 অর্থবর্ষে মোট 16,31,94,230 টাকা ব্যয় করেছে দপ্তর। এই যোজনায় 2025-26 অর্থবর্ষে 21,000 সন্তান সম্ভবা মহিলাকে আর্থিক সহায়তা প্রদানের নেওয়া হয়েছে লক্ষ্যমাত্রা। এক্ষেত্রে 11,50,00,000 টাকা ব্যয় হবে বলে উঠে আসে এদিনের আলোচনা সভায়। এছাড়া মিশন বাৎসল্য প্রকল্পে 2024-25 অর্থ বছরে 2,059 জন শিশুকে প্রতি মাসের 4,000 টাকা করে মোট 9,88,32,000 টাকা প্রদান করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে মিশন বাৎসল্য প্রকল্পে 6,301 জন শিশুকে 30,24,48,000 টাকা প্রদান করা হবে বলে উঠে আসে মন্ত্রী অনিমেষ দেববর্মার পৌরোহিত্যে আয়োজিত এদিনের আলোচনা সভায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 899টি স্কুলের মধ্যে 60টি স্কুলে চলছে একজন শিক্ষক দিয়ে। সেক্ষেত্রেও 7টি স্কুলের শিক্ষক বদলি করা হয়েছে সম্প্রতি। প্রতিবাদে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন এলাকাবাসী। ঘটনা ছামনুতে। শিক্ষক কর্মচারীদেরকে বদলি করার জন্য এদেশি সরকারকে জবাব চাই। ছামনু এলাকার স্কুলগুলিতে চরম শিক্ষক সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেন স্থানীয়রা। বিদ্যালয়গুলির এই বেহাল অবস্থার কারণে ছামনু বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে অংশ নেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। আমরা উপর এলাকা থেকে যে দুর্গ এলাকা থেকে যে শিক্ষক আছে, এসবি আছে, জিবি আছে, এই স্কুল থেকে একজন, অনেক জায়গাতে একজনের বেশিরভাগ এটা তেজপাত যদি সে করিয়া নিয়ে যায় তাহলে এই স্কুলটা কি হবে, ছাত্ররা কি হবে? ওদের তো এখন যেভাবে আমার জানাশোনা আছে, তারা তো খাওয়া দাওয়া পড়াশোনা সবসময় মাস্টাররাও রেগুলার যায় এবং খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে। এর মধ্যে তাদের যদি সে ট্রান্সফার নিলে ছাত্ররা কি হবে? আমরা এই কারণে এই মিছিল এবং অফিসে তালা দিচ্ছি। ছামনু বিদ্যালয় পরিদর্শকের অধীনে বর্তমানে রয়েছে 119টি বিদ্যালয়। এগুলির মধ্যে 60টি বিদ্যালয়ে রয়েছেন মাত্র একজন শিক্ষক। অনেক স্কুলেই ওই একমাত্র শিক্ষককেও বদলি করে দেওয়া হয়েছে জেলার বাইরে। এমন 7টি স্কুলের শিক্ষক সম্প্রতি বদলি হওয়ায় ক্ষোভ আরও বেড়ে যায় এলাকাবাসীদের। এলাকার সপ্তরাম পাড়া সহ একাধিক স্কুলে বর্তমানে কার্যত বন্ধ হয়ে গিয়েছে পঠন পাঠন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এমনিতেই শিক্ষকের সংখ্যা পর্যাপ্ত, তার উপর শিক্ষক বদলি হওয়ায় ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের। আমি তো অফিস থেকে চালা দিবা লাগিয়া তো আমার গ্রামে তাহলে সর্বকুমা যে আগেরটা ইনচার্জ তো দেউকা ভান্ডের নাম খামো সুখেজয় ত্রিপুরা, তারপরে তার ইনচার্জ হয়েছে যে গোপন ত্রিপুরা, এখন তার একজন হয়েছে। এখন যে আমার গ্রামে থেকে খাওয়ান টাওয়ান ভালো আছে কিন্তু পড়াশোনা ভালো আছে, তার একজন ইনচার্জ আর তার লগেও না। এখন এ লাগিয়া তারা ট্রান্সফার করে লাগিয়ে আমি দোকা তালাতে আমি দিয়া দিছে জানাতে ট্রান্সফার করবার লাগিয়ে না এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনেই বদলি কার্যত করেছেন বলে জানিয়েছেন বিদ্যালয় পরিদর্শক মোসেস দেববর্মা।
তার অধীনে থাকা প্রায় 60টি স্কুলে একইভাবে একজন শিক্ষককেই সমস্ত দায়িত্ব সামলানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। The transfer that has been recently, the order which was given by the higher authority, আমি এই সম্বন্ধে কিছু কইতাম পারি না, বিকজ we are just carrying orders. আমরা খালি অর্ডার করে ক্যারি করি। আমিও ভাবতে পারছি না, কিন্তু অ্যাজ অফ নাও আমরা টিচার অনেক শর্টেজ আছে, বাট আই ডোন্ট নো হোয়াট মাইট বি দ্য রিজন দ্যাট আওয়ার টিচার আর বিং ট্রান্সফার্ড। Only I can say is that it is the decision of higher authority. যতক্ষণ না বদলির আদেশ বাতিল করা হচ্ছে ততক্ষণ বিদ্যালয় পরিদর্শকের অফিসের তালা খোলা হবে না বলে বিক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। পরবর্তী সময়ে প্রতিশ্রুতির ভিত্তিতে নিয়ন্ত্রণে আসে সার্বিক পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নরসিংগড়ে দৃষ্টিহীন মেয়েদের হোস্টেলে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিক্ষোভ দেখা দেয় সোমবার। দুর্নীতি, পচা খাবার, নোংরা পরিবেশ, স্বজন পোষণ সহ বহু অভিযোগ তুলে দৃষ্টিহীন মেয়েদের হোস্টেলের আবাসিকরা পচা এবং মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহের পাশাপাশি ছাত্রীদের জন্য বরাদ্দকৃত খাবার চুরি করার অভিযোগও করেন হোস্টেলের আবাসিকরা। সার্বিক বিষয় নিয়ে দৃষ্টিহীন স্কুলের প্রিন্সিপালকে এদিন ঘেরাও করে সংশ্লিষ্ট ছাত্রীরা। প্রথমত স্যার এটা একটা হোস্টেল, বাচ্চাদের হোস্টেল। কিসের? ব্লাইন্ড গার্লস। আচ্ছা। এখানে এক্সপায়ার ডেট যাওয়া খাওয়ানো হয়। এখানে মানে পচা মাছ স্টুডেন্টদেরকে দেওয়া হয়। 3 দিন পুরনো, মানে পচাটা আজকে এনেছে, মাছটা পচা, কিন্তু এই মাছটা আজকে স্টুডেন্টরা খায়নি। প্রিন্সিপাল বলছে যে ওইটা ফ্রিজে রেখে দাও, আর এটা পরের দিন কাটা ছাড়িয়ে এটাকে একটাভাবে রান্ধিয়ে দেবে। পরের দিন ওরা খায়নি, এইভাবে 3 দিন মাছটা রেখেছে, পচা মাছ, ঠিক কিনা? বাচ্চারা খেয়েছে। এবার যারা খেয়েছে তাদের প্রবলেম হয়েছে আলটিমেটলি। এরকম পেটে আর মাল আছে, দেখতে চাইলে দেখাবো, তেল আছে, অনেক কিছু আছে। দেখুন শক্ত হয়ে গেছে, এটা 2 দিন খেয়েছে, দেখুন। হ্যাঁ, দেখছেন তো হরলিক্স বাচ্চাদেরকে গভর্নমেন্ট কি পয়সা দিচ্ছে না তাদেরকে? এখানে স্টুডেন্টদের জন্য এখানে স্টোর আসে, কিন্তু গ্রীষ্মের বন্ধের সময় ওরা রান্নাঘরে তাদের জিনিস দিয়ে ডিম, পনির এগুলো রান্নাঘরে খায়। যখন স্টুডেন্টরা আসছে তখন তাদেরকে আলু দিয়ে খাওয়াচ্ছে, আলু সিদ্ধ, বলছে কি এখনও তো ডিম আসে নাই। কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার সংগঠনকে মজবুত করতে হবে। সারা রাজ্য জুড়ে আগামী দিনে কংগ্রেস দল আরও শক্তিশালী হয়ে উঠবে। সোমবার 39তম মনু বিধানসভা কেন্দ্রের চালিতাছড়ি এলাকায় কংগ্রেসের নতুন কার্যালয় অফিসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা বলেন পিসিসি প্রেসিডেন্ট আশিস কুমার সাহা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীল কমল সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী চক্রবর্তী, সাধারণ সম্পাদক মিলন কর সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। তাদের শাসক দলের সমাজ বিরোধী গুন্ডাদের দ্বারা সেগুলি দখল হয়ে গেছে, কোথাও ভেঙে দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের অফিসগুলি তাদের যে আসবাবপত্র ছিল সেগুলি নানাভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। বর্তমানে কংগ্রেস দল জনসমর্থনের উপর ভিত্তি করে ধীরে ধীরে আমাদের এই সমগ্র জেলা জুড়ে আমাদের অফিসগুলি পুনর্নির্মাণ এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এই কার্যালয়গুলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে এই জেলার নেতৃবৃন্দরা তারা সংঘবদ্ধভাবে এটা গড়ে তুলছেন।
ফটিকরায়কে অপরাধ মুক্ত রাখতে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। ফটিকরায় আম্বেদকর কলেজের কনফারেন্স হলে আয়োজিত হয় এই বৈঠক। এমনিতে রাজ্যের সবচেয়ে শান্তি শৃঙ্খলা প্রবণ এলাকা হলো ফটিকরায়, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে রয়েছে অসামাজিক কার্যকলাপের দৌরাত্ম্য। একে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। বিশেষ করে নেশার বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দেওয়া হয়েছে নির্দেশ, জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। মাদক সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সরকার। মাদক আইনের অধীনে মামলার সংখ্যা বৃদ্ধি আমাদের কঠোর প্রয়োগের প্রতিফলন। মাদক পাচারের সাথে জড়িত কোনো অপরাধী যাতে বিচার থেকে পালিয়ে না যায় তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। বিধানসভা কেন্দ্রে বর্তমান কি পরিস্থিতি রয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন আছে, বিশেষ করে নেশার উপরে আমরা জোর দিচ্ছি যাতে অনেকটাই কম, তারপরেও যেগুলি রয়েছে বা বিভিন্ন পকেটে যে সমস্ত ডিস্টার্বেন্স এলিমেন্ট আছে সেগুলিকে আইডেন্টিফাই করা, ট্রেস করা এবং এটাকে জিরোতে নিয়ে আসা, এই উদ্দেশ্য নিয়ে আমরা রিভিউ মিটিং করছি। আমরা পুলিশ প্রশাসনের তাদের কাছ থেকে রিপোর্ট চাইব কি তাদের নজরে কি রয়েছে বর্তমানে। এছাড়াও বিভিন্ন জায়গাতে চুরির ঘটনা ঘটে, মাঝে মধ্যে আমরা খবর পাই, এবং বিশেষ করে আন্ডার এজ ম্যারেজ যেটা বা কম বয়সে মেয়েরা বিয়ে করছে, এই সমস্ত বিষয়ের উপরে আমাদের আলোচনা হবে। মূল উদ্দেশ্য হচ্ছে এই বিধানসভা কেন্দ্রকে আমাদের অপরাধ মুক্ত করা, কোনো রকমের যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কোনো রকমের প্রশ্ন না থাকে সেগুলিকে এনশিওর করা, এবং তার সাথে সাথে পাবলিককে যাতে আমরা মানে ওভারঅল সেফটি সিকিউরিটি আমরা প্রোভাইড করতে পারি, তার জন্যই আমাদের আজকের মিটিং। আমি আনন্দের সহিত এবং গর্বের সহিত আপনাদেরকে এইটুকু বলতে পারি, আমাদের ঊনকোটি জেলার মধ্যে ফটিকরায় বিধানসভা সবচেয়ে পিসফুল এরিয়া, সবচেয়ে সমৃদ্ধ এলাকা, যেখানে নির্ভেজাল, এবং ইভেন আপনারা পুলিশ থেকেও যদি রিপোর্ট নেন কী পরিমাণ কেস রেজিস্টার হয়েছে দেখবেন কম্পারেটিভলি অনেক কম। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।